আজ আমরা আলোচনা করব ভারতীয় দণ্ডবিধি আইন 1860 সালের আইন আইপিসি। এই দণ্ডবিধি আইন বাংলাদেশেও প্রচলিত। 1971 সালে পাকিস্তান নামক রাষ্ট্রটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে পাকিস্তান রাষ্ট্রটি বিভক্ত হয় এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে নতুন একটি রাষ্ট্র গঠিত হয় এই পূর্ব পাকিস্তানে, তার নাম বাংলাদেশ। পরবর্তীতে এই 1860 সালের যে দণ্ডবিধি আইন বাংলাদেশ দণ্ডবিধি আইন নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এই আইনটি আমাদের দেশে বলবৎ রয়েছে। এই আইনের মোট ধারা আছে 511টি। পূর্বে ধারা ছিল 488টি ধারা ছিল, পরে এটা বৃদ্ধি হয়ে 511টি ধারা হয়। এই 511টি ধারার সমন্বয়ে এখানে অনেক ধারার পরিমার্জন করা হয়েছে বা এখানে বাতিল করা হয়েছে, কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এই 511টি ধারার ভিতরে প্রায় আমাদের যে দণ্ডবিধির সাজার অধিকাংশই এর ভিতরে সংযুক্ত আছে। মূলত দণ্ডবিধি আইনটিতে যে আমাদের অপরাধের সংজ্ঞা এবং সেই অপরাধের কি শাস্তি হবে এই বিধানটি সম্বলিত এই 1860 সালের দ্য পেনাল কোড 1860 6 অক্টোবর 1860 সালে প্রণীত হয় এবং 1 জানুয়ারি 1862 সালে এর কার্যকারিতা শুরু হয় প্রেসিডেন্সি শহর দিয়ে। ভারতের কলকাতা মাদ্রাজ প্রেসিডেন্সি শহরে এর কার্যকারিতা শুরু করা হয়। মূলত ভারতীয় দণ্ডবিধি আইনের অধীনে যে 511টি সেকশন আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, এখানে চতুর্থ অধ্যায়। আমরা আজকে আলোচনা করব মূলত এই যে মানুষের দেহ এবং জীবন নিয়ে যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের, এই চ্যাপ্টারের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো রয়েছে সেই ধারার ভিতরে মূলত আজকে আলোচনা করব 299 ধারা, সেকশন 299 এবং 300 ধারা 300। সেকশন 300 and section 299 are the most important sections in Penal Code 1860। 299 ধারায় মূলত কালপাবাল হোমোসাইড এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কালপাবাল হোমিসাইডে যে এখানে নিন্দনীয় নরহত্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিন্দনীয় নরহত্যা কখন নিন্দনীয় নরহত্যা আর কখন নিন্দনীয় নরহত্যা খুনের সমান, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নিন্দনীয় নরহত্যা মূলত এখানে কালপাবাল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবাল হোমোসাইড অ্যামাউন্টিং টু নট মার্ডার। এখানে কখন এটা কালপাবাল হোমিসাইড হবে এবং কখন এটা মার্ডার বা খুন হবে সেই বিষয়ে এখানে পর্যালোচনা করা হয়েছে। আমরা যদি এই 299 ধারা একটু ভালো করে অবজার্ভ করি বা এখানে ভালো করে একটু দেখা যাবে যে এখানে যে হোমোসাইড, হোমো অর্থ হচ্ছে মানুষের শরীর বা মানব সম্পর্কীয়, এবং এই সাইডটা মূলত ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিনে যে ক্যাডার CAEDERE এই শব্দ থেকে আসছে, যেটার হচ্ছে টু কিল, অর্থাৎ এখানে হোমো শরীর, টু কিল মানে হত্যা করা। এখানে মানুষের লাইফ জীবন যেখানে হত্যা করা হয় সেই বিষয় নিয়ে যে এখানে আলোচনা করা হয় সেটি হচ্ছে এখানে যে হোমোসাইড এখানে বিশেষ করে হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান বডি, অর্থাৎ দুটো ভাগ আছে এখানে, মানুষের শরীর এবং মানুষের জীবন। এই মানুষ সম্পর্কিত যে ধারা
মানুষের হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান বডি, এটা 299 থেকে 377 ধারার ভিতরে আলোচনা করা হয়েছে এই বিষয়টা নিয়ে। আমরা আজকে 299 ধারায় যেটা জানতে পেরেছি বা যেটা নিয়ে আলোচনা করছি, সে বিষয়টা হচ্ছে যে কালপাবাল হোমিসাইড। এই কালপাবাল হোমিসাইডে নিন্দনীয় নরহত্যা কখন বলবো আমরা, এবং কখন এটাকে আমরা খুন বা মার্ডার বলবো। যদি এমন হয় যে এই কালপাবাল হোমিসাইড হচ্ছে এমনই যে এখানে মার্ডার বলতে যদি উদ্দেশ্যমূলকভাবে উইথ ইন্টেনশন অ্যান্ড নলেজ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মেন্স রিয়া যেখানে থাকে, অর্থাৎ যেখানে উদ্দেশ্য থাকে, ইন্টেনশন থাকে, যে আমার যে নলেজ থাকে যে এই আঘাতে তার মৃত্যু হবে বা এইভাবে তাকে আমি তার জীবন নাশ ঘটাবো বা তার জানকারী হিসেবে আমার এই অ্যাকশনটা কাজ করবে, সেটা মূলত খুন। এটাকে কালপাবাল হোমিসাইড এমনটা একটু খুন বা এখানে মার্ডার হিসেবে আমরা জানবো যে নিন্দনীয় নরহত্যা খুনের পর্যায়ে কখন পড়ে। যেখানে এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, পরবর্তীতে আমরা 300 ধারার ভিতরে দুটো ভাগ আছে, এখানে আলোচনা করলে আমরা পেয়ে যাব। তো এই যে কখন নরহত্যা খুন হবে আর কখন এই নিন্দনীয় নরহত্যা খুন হবে না, সেই বিষয়টি 299 ধারায় এখানে বলা আছে। 299 ধারার ভিতরে হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান বডি 299 আমাদের যে কালপাবাল হোমিসাইড, এই কালপাবাল হোমিসাইডে আলোচনা করতে গেলে এই বিষয়টি চলে আসে। সেটা হচ্ছে যে জীবন এবং শরীর, জীবন সম্পর্কিত মূলত আলোচনা করা হয়েছে 299 থেকে 300 এখানে 18 ধারা পর্যন্ত, এবং হিউম্যান বডি নিয়ে আলোচনা করা হয়েছে 319 থেকে 377 ধারা পর্যন্ত। আমাদের এই কালপাবাল হোমিসাইড বলতে তাহলে আমরা কি বুঝি? যে নিন্দনীয় নরহত্যা বলতে সকল প্রকার হত্যাই হচ্ছে নিন্দনীয় নরহত্যা। এখন এর ভিতরে আবার একটু ভাগ আছে, সেটা হচ্ছে লফুল এবং আনলফুল। অর্থাৎ নরহত্যা কখনো কখনো আইন সিদ্ধ নরহত্যা হবে, আবার কখনো কখনো বেআইনি নরহত্যা। এই বেআইনি নরহত্যা এবং আইনি নরহত্যা, অর্থাৎ লফুল হোমিসাইড অ্যান্ড আনলফুল হোমিসাইড। তো লফুল হোমিসাইড হচ্ছে এখানে যে আইনগত যে হত্যা, সেটা হচ্ছে যে নরহত্যা, যে আইনের মাধ্যমে বা সেলফ ডিফেন্স করতে যে অনেক সময় আমরা হত্যাকাণ্ড ঘটাতে পারি, নিজেকে রক্ষার জন্য, নিজের জানমাল এবং নিজের প্রপার্টি, নিজের শরীর রক্ষার জন্য, নিজের লাইফ রক্ষার জন্য আমরা কখনো কখনো মৃত্যু পর্যন্ত ঘটিয়ে থাকি। এটা কিন্তু আইন দ্বারা সিদ্ধ বা আইনের বিধানে এটা আমাদের প্রয়োগ করা যাবে, সেই বিধান আমাদের রয়েছে সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে। আবার যদি আমরা কখনো আইন দ্বারা, অর্থাৎ আইনের মাধ্যমে কোনো বিচারিক কার্যক্রমের দ্বারা যদি কারো মৃত্যু ঘটানো হয়, কারো ফাঁসি হয়, তাহলে এটা কিন্তু আইন দ্বারা সিদ্ধ এই যে বিষয়টি, এটা আমরা অবশ্যই যে বৈধ এই নরহত্যা, এটা নিন্দনীয় নরহত্যা নয়, এটা বৈধ নরহত্যা। অর্থাৎ আইন দ্বারা এখানে যে বাধিত বা আইনের মাধ্যমে, যেটা আইনের বাধ্যবাধকতার ভিতরে যে খুন হয়ে থাকে বা যে হত্যা হয়ে থাকে, তা সেটা এখানে লফুল হোমিসাইড বলা হয়। এবং আরেকটা হচ্ছে আনলফুল হোমিসাইড, হচ্ছে যেটা আইনের বাইরে বসে করা হয় বা বাইরে থেকে করা হয় বা আইন বেআইনিভাবে যে হত্যা করা হয়, এটাকে হচ্ছে আনলফুল হোমিসাইড। যেমন আমি কাউকে সামান্য কারণে আমি তাকে খুন করে ফেললাম, বা আমি উদ্দেশ্যমূলকভাবে আমি কাউকে খুন করলাম আমার স্বার্থ হাসিলের জন্য, পরিকল্পিতভাবে, উইথ ইন্টেনশন অ্যান্ড উইথ নলেজ। এটাকে মেন্স রিয়া যদি এখানে থাকে, মেন্স রিয়া হচ্ছে আমাদের এই বিশেষ করে দণ্ডবিধি আইনের একটা গুরুত্বপূর্ণ টার্ম, যে দুষ্ট মন, অর্থাৎ কারো দুষ্ট মনে যদি কাউকে সে মৃত্যু ঘটায়
বা তাকে হত্যা করে, সেটা অবশ্যই কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হবে। তো আমরা এই যে অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এটা কখন হবে? যদি উদ্দেশ্যমূলকভাবে, উইথ ইন্টেনশন, উইথ নলেজ এবং মেন্স রিয়া থাকে, তাহলে এই ইনগ্রেডিয়েন্টগুলো থাকলে, বৈশিষ্ট্যগুলো থাকলে, তবে সেটা অবশ্যই কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হবে, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা, খুনের পর্যায়ে পড়বে। আর কখন খুনের পর্যায়ে পড়বে না? আমরা প্রভোকেশনে, এখানে অধিক উত্তেজিত হয়ে আমি কাউকে আঘাত করলাম, যে আঘাতে তার মৃত্যু হবে এটা ঠিক জানা ছিল না, বা এটা নলেজে ছিল না, উইদাউট নলেজ সেখানে যদি এরকম আঘাতে তার মৃত্যু হয়েও থাকে, এই মৃত্যুটি কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হবে না, এখানে কালপাবাল হোমিসাইড হবে, নিন্দনীয় নরহত্যা হবে। এর সাজা হয় 10 বছর, সাধারণত কখনো কখনো বেশিও হতে পারে, যাবজ্জীবনও অনেক সময় প্রেক্ষাপট বিবেচনা করে দেওয়া হয়। তবে এখানে মৃত্যুদণ্ড হবে না। কিন্তু যদি কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হয়, অর্থাৎ উইথ ইন্টেনশন, উইথ মেন্স রিয়া, উইথ নলেজ, আমি যদি কাউকে মারার উদ্দেশ্যেই আঘাত করি বা সেখানে আমি তাকে খুন করি, তাহলে সেটা হবে নরহত্যা সমান সমান, এখানে হচ্ছে নিন্দনীয় নরহত্যা বা খুন। খুন কখন হবে? এখানে হত্যা, সব হত্যাই খুন নয়। তাহলে খুন হবে কি? এটা নিন্দনীয় নরহত্যা, এবং নিন্দনীয় নরহত্যা খুন। খুন কখন হবে? খুন হবে যদি উইথ ইন্টেনশন, মেন্স রিয়া থাকে, দুষ্ট মন থাকে, পরিকল্পিতভাবে এবং জেনে শুনে যদি কাউকে মৃত্যু ঘটবে এমনভাবে আঘাত করা হয়, বা কাউকে ডাইরেক্ট গুলি করা হয়, মাথায় আঘাত করা হয়, বা তার কাউকে বুকে গুলি করা হয়, কিংবা তার শিরচ্ছেদ করা হয়, তাহলে সেটা হবে এখানে খুন বা মার্ডার, অর্থাৎ কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। অনেক সময় দেখা যায় যে কোনো এক ব্যক্তিকে না জেনে আমি আঘাত করেছি, অথচ সেই লোকটি ছিল অসুস্থ, কিন্তু যে আঘাত করেছে এই তিনি জানেন না তিনি অসুস্থ ছিলেন, অথচ আঘাত করায় তার মৃত্যু হয়েছে। কিন্তু আঘাতটা এমন নয় যে আঘাতে তার মৃত্যু হতে পারে। যেমন কোনো একজন হার্টের রোগী, তার হার্ট অপারেশন করা হয়েছে, কিন্তু দুইজনার কথোপকথনের ঝগড়ার এক পর্যায়ে তিনি ধাক্কা দিলেন, বুকে ধাক্কা দিলেন। বুকে ধাক্কা দিলে তিনি পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। তাহলে যিনি এই কাজটি করেছেন তিনি কিন্তু জানেন না তার হার্ট অপারেশন আছে, কিংবা তিনি হার্টের রোগী, এটা তিনি জানলেন না। তিনি প্রভোক হয়ে তিনি ধাক্কা দিয়েছেন, তিনি পড়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এটা কিন্তু খুনের পর্যায়ে পড়বে না, এটা কালপাবাল হোমিসাইড হবে, এটা নিন্দনীয় নরহত্যা হবে। এর সাজা, সর্বোচ্চ সাজা হয়ে থাকে 10 বছর, এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্ট যদি থাকে যাবজ্জীবনও হতে পারে। তো সেটার বিবেচনা সাপেক্ষ, এটা পারিপার্শ্বিকতার উপর নির্ভর করবে, এভিডেন্সের পরে নির্ভর করবে যে এটা কালপাবাল হোমিসাইড কতটুকু গুরুত্ব, এবং এটা মার্ডার হবে না। এই কারণেই, যেহেতু যদি জানা থাকে, এটা প্রমাণ করতে হবে, যে তাকে প্রমাণ করতে হবে যে তিনি জানতেন না তিনি হার্ট অপারেশন করে আসছেন, যে কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। যদি তিনি জেনে করেন যে তিনি হার্ট অপারেশন আছে, একে ধাক্কা দিলেই মৃত্যু ঘটবে, তাহলে এটা কিন্তু আর কালপাবাল হোমিসাইড পর্যন্ত থাকবে না, এটা কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার পর্যন্ত হয়ে যাবে, এটা খুনের পর্যায়ে পড়ে যাবে। এটা 299 ধারায় এই সমস্ত কথাবার্তাগুলো বলা আছে, যে কালপাবাল হোমিসাইড সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, যে কখন কালপাবাল হোমিসাইড খুন হবে আর কখন এটা খুনের পর্যায়ে পড়বে না। আমরা 300 ধারা নিয়ে এখন আলোচনা করব। তো 300 ধারা হচ্ছে আমাদের খুনের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, এবং খুনের সংজ্ঞা আছে 300 ধারায়, এবং খুনের শাস্তি আছে 302 ধারায়, এবং 303 ধারায়ও আছে। 302 ধারায় যে খুনের শাস্তি কি হবে। এখন এই শাস্তির বিধান 302 ধারায়, কিন্তু শাস্তির সংজ্ঞা দেওয়া আছে, খুনের সংজ্ঞা দেওয়া আছে 300 ধারায়, 300 সেকশন 300-এ। এখানে দুটো অংশ আছে। প্রথম অংশে 4টে ক্লজ আছে,
যে 4টে ক্লজে মূলত উল্লেখ করা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এটা খুন হিসাবে পরিগণিত হবে। কাউকে যদি খুনের উদ্দেশ্যে বা হত্যার উদ্দেশ্যে কাউকে আঘাত করা হয়, তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা, খুন হবে এটা। তারপরে কি হবে, যদি কাউকে এমনভাবে বডিলি ইনজিওর্ড করা হয় যে আঘাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে বা মৃত্যু হবে, এরকমভাবে যদি কেউ কারো শরীরে আঘাত করে, তাহলে সেইটা হবে এখানে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। তো কাউকে জেনে আছে যে তিনি অসুস্থ, জেনে যদি তাকে এমন একটি আঘাত করা হয় যে আঘাতে সাধারণ মানুষের মৃত্যু হওয়ার কথা না, কিন্তু তিনি যেহেতু অসুস্থ, হার্টের রোগী, তার বুকে পরে একটা চড় দেওয়া হলো, বুকে একটা আঘাত করা হলো, যে আঘাতে মৃত্যু স্বাভাবিক সাধারণ মানুষের বা সুস্থ মানুষের মৃত্যু হবে না, কিন্তু তার মৃত্যু হবে। এটা যদি এমন হয় যে সে জানতো যে তাকে এইটুকু আঘাত করলে তার মৃত্যু হবে, যদিও সেই আঘাতটা ঠিক গুরুতর আঘাত নয়, সামান্য আঘাতে তার মৃত্যু হবে, এটা জেনে যদি আঘাত করা হয়, তাহলে সেটাও এখানে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এখানে খুনের পর্যায়ে পড়বে। আমরা 300 ধারার ভিতরে যে প্রথমার্ধে এখানে খুনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে এরকম আছে যে এই কালপেবল হোমিসাইড খুনের পর্যায়ে কখন পড়বে। অনেক সময় যদি জেনে শুনে এরকম আঘাত করা হয় যে তিনি এই সামান্য আঘাতে মৃত্যুবরণ করবেন, এই সামান্য আঘাতে মৃত্যুবরণ করলে যদি জেনে শুনে করা হয় উইথ ইন্টেনশন এবং ব্যাড ইন্টেনশন এবং মেন্স রিয়া যদি থাকে, দুষ্ট মন থাকে, এবং উইথ নলেজ যদি জেনে শুনে এটা করা হয়, তাহলে এটা খুনের পর্যায়ে পড়বে। এরপরে আমাদের 4টের ভিতরে 4টে যে ক্লজ আছে, যে খুনের সংজ্ঞা যেখানে দেওয়া হয়েছে কি হলে খুন হবে, তার ভিতরে আমাদের আর যে দুটো বাকি আছে সেটা হচ্ছে যে আমি এমনভাবে কাউকে আঘাত করলাম যে আঘাতের জন্য রেজাল্ট হবে তার মৃত্যু, অর্থাৎ আমি এমনভাবে আঘাত করেছি জেনে শুনে যে তার একটু পরে এই আঘাতের জন্য মৃত্যু হবে। আমি একটা লোককে তার বিশেষ করে সেই যে হার্টে রিং পরানো আছে, তাকে আমি এমনভাবে আঘাত করলাম যে যখন তখন মৃত্যু না হয়ে একটু পরে তার মৃত্যু হবে, কিংবা স্লো পয়জনিং করলাম, তো স্লো পয়জনিং করে যে হাসপাতালে গেলেই তার মৃত্যু হবে, এমনভাবে স্লো পয়জনিং করা হলো যে হাসপাতাল যেতে যেতে মারা হবে। আমি যদি এভাবে এই স্লো পয়জনিং করে থাকি এবং এই যিনি করবেন যদি হাসপাতালে যাকে করা হবে সে যদি মারা যায়, তার রেজাল্ট এমন যদি হয় যে তার এই অ্যাকশানের পরে, তার এই কার্যের ফলে হাসপাতালে তার মৃত্যু হয়েছে, তাহলে এই যে কারণটা, এই যে বিষয়টা, এর জন্য তিনি এখানে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের দায়ে বলবেন। 4 নম্বরে আমাদের আছে যে যদি কোনো মবের ভিতরে বা কোনো দাঙ্গার ভিতরে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যে এখনই অ্যাকশনে যেতে হবে, কিন্তু যতটুকু অ্যাকশনে যাওয়া দরকার তার চেয়ে অনেক বেশি অ্যাকশনে যে আমি ফায়ারিং করলাম, বা কোনো পুলিশ কর্মকর্তা এখানে ফায়ারিং করে দিল একটা মবের ভিতরে, সেখানে নির্দোষ মানুষ মারা গেল। এখন এই যদি নির্দোষ মানুষ মারা যায়, তাহলে তিনি খুনের দায়ে অবশ্যই দোষী সাব্যস্ত হবেন। কিন্তু তিনি যদি প্রমাণ করতে পারেন যে ওই মবটি তাকে মারতে আসছিল কিংবা জনগণের জানমালের ক্ষতি করতে আসছিল, তিনি সেজন্য এখানে ওপেন ফায়ার করেছেন, এই ওপেন ফায়ারের নির্দোষ মানুষ মারা গেল, তিনি ওই কালপেবল হোমিসাইডের হবেন, কিন্তু তিনি মার্ডার, খুনের কেসে এটা হবেন না। অর্থাৎ আমার যতটুকু অ্যাকশন নেওয়ার প্রয়োজন তার চেয়ে বেশি অ্যাকশন যদি নিয়ে ফেলি, সেখানেও যদি কারো মৃত্যু ঘটে, তখন কালপেবল হোমিসাইড হবে, কিন্তু খুন বা মার্ডার হবে না। কিন্তু এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে আপনি তাকে সেখানে ফায়ার করতে পারেন
বা সেখানে প্রোটেস্ট করার জন্য আপনি চরমভাবে আঘাত করতে পারেন। সেই আঘাতের জন্য যদি কোনো মৃত্যু ঘটে, ইচ্ছাকৃতভাবে আপনি করেছেন বা আপনি উদ্দেশ্যমূলকভাবে করেছেন, এটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই পুলিশ কর্মকর্তারও সেখানে খুনের দায় তিনি সাজাগ্রস্ত, তিনি সাজা পাবেন। তাহলে এই ৩০০ ধারার যে এই খুনের সংজ্ঞা, তার প্রথম দিকে যে প্রথম অধ্যায়ে যে ৪টি ক্লজ আছে, এটা আমরা আলোচনা করলাম। এরপরে আছে ৫টি বৈশিষ্ট্য আছে, যে ৫টি বৈশিষ্ট্যর কারণে তাকে খুন বলা যাবে না। অর্থাৎ ২৯৯ ধারা যে কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং নট মার্ডার, এখানে মার্ডার হবে না বা খুন হবে না। এখানে ৫টি যে বৈশিষ্ট্য আছে সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব একটু। তো আমরা এই যে ৩০০ ধারার যে সংজ্ঞার যে প্রথমার্ধে ৪টি ক্লজ আছে, ৪টি ক্লজের জন্য আমরা এই যে কালপাবাল হোমিসাইডকে আমরা খুন হিসেবে বা খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। আর দ্বিতীয়ার্ধে বা সেকেন্ড ফেজে এখানে আছে যে আমাদের ৫টি বৈশিষ্ট্য আছে, যে ৫টি বৈশিষ্ট্য থাকলে এটা কালপাবাল হোমিসাইড হবে, খুন হবে না। যেমন হঠাৎ করে কাউকে প্রভোগ করা হলো বা কাউকে রাগিয়ে দেওয়া হলো, রাগান্বিতভাবে সে যদি কাউকে ঠিক হত্যা করে কিংবা তার কনসিকুয়েন্স যে মৃত্যু ঘটে যায় তার, এর জন্য কিন্তু তিনি খুনের দায়ে সাব্যস্ত হবেন না, তিনি কালপাবাল হোমিসাইড বা তার যে এখানে নিন্দনীয় নরহত্যার দায়ে তিনি অভিযুক্ত হবেন, তার ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর আমরা যদি খুনের দায়ে কাউ অভিযুক্ত হয়, তার মৃত্যু কিন্তু ৩০২ ধারা অনুসারে মৃত্যুদণ্ড, তারও মৃত্যুদণ্ড হবে, কিংবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, বা এখানে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এখানে মৃত্যুদণ্ড হতে পারে। আর যদি এখানে কালপাবাল হোমিসাইড হয়, তাহলে তার ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। এখন আমাদের যে খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে ৩০০ ধারায়, এবং প্রথমার্ধের যে ৪টি ক্লজ আছে, সেটা খুন কিভাবে হবে তার বৈশিষ্ট্য এখানে সংজ্ঞায়িত করা আছে। আর এই ৩০০ ধারায় যে সেকেন্ড ফেজ, সেখানে আছে ৫টি বৈশিষ্ট্য, যে এটা খুন হবে না। এটা ২৯৯ ধারায় কালপাবাল হোমিসাইড হবে শুধুমাত্র। ৩০০ ধারায় সেটা সংজ্ঞায়িত আছে। সেকেন্ড ফেজে যে ৫টি বৈশিষ্ট্য আছে, সেখানে আছে যে হঠাৎ করে কাউকে প্রভোগ করা হলো, উত্তেজিত করা হলো কোনো একটা বিষয় নিয়ে, তিনি উত্তেজিত হয়ে একটা মিথ্যা অপবাদ কাউকে দেওয়া হলো, সে মিথ্যা অপবাদ সহ্য করতে না পারে সে যদি সেই অপবাদকারীকে আঘাত করে, সেই আঘাতে যদি তার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটা ঠিক খুন হবে না, এটা কালপাবাল হোমিসাইড বা এখানে নিন্দনীয় নরহত্যা হবে। এবার আমার সেলফ ডিফেন্সের জন্য একজন আমাকে একটা চড় দিল, চড় দেওয়ার পরে আমি তাকে একটা ঘুষি দিলাম, কিন্তু সেই ঘুষিতে তিনি মারা গেলেন। এখানে কিন্তু আমি জানতাম না যে ঘুষিতে তার মৃত্যু হতে পারে। তার এই যে আমি হাত দিয়ে আঘাত করেছি, সেই আঘাতে যার মৃত্যু হবে, এটা আমি ভাবতে পারি নাই। তো এই যে আমার নলেজ ছিল না যে তিনি মৃত্যুবরণ করবেন, এইটা যে প্রি প্ল্যান্ডও ছিল না আমি তাকে আঘাত করব, এই বিষয়টা নিয়ে যখন হবে, তখন সেটা খুন হবে না, সেটা নিন্দনীয় নরহত্যা হবে। এবার প্রি প্ল্যান ছাড়া যদি সাডেন কোনো ঘটনা, সিচুয়েশন, আকস্মিক কোনো ঘটনা ঘটে, আর সেই আকস্মিকতাকে যখন মোকাবেলা করতে হয়, তখন যদি কারো মৃত্যু ঘটে, সেই মৃত্যুটাকে খুনের পর্যায়ে নেওয়া যাবে না বা সেখানে খুন বলা যাবে না। এরপরে আছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করে বা বেঁধে যে তুই আমাকে যদি মেরে ফেলিস, তাহলে তোকে আমি এই করব, অথবা এমনও হতে পারে যে স্বামী স্ত্রী দুজনে কম্প্রোমাইজ করেছে বা এখানে আলোচনা করেছে যে আমরা দুজনেই সুইসাইড করব, হ্যাঁ, তুমি আগে আমাকে বা তুমি আমাকে আগে হত্যা করবো, পরে তুমি নিজে এখানে আত্মহত্যা করবা। এইপরে দেখা যাচ্ছে যে দুই বন্ধুর ভিতরে এরকম হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে বিতৃষ্ণা, লাইফের প্রতি যখন বিতৃষ্ণা হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত সাধারণত ভুল সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এরকম ক্ষেত্রে দেখা যায় যে কেউ কাউকে বললো যে তুমি আমাকে মেরে ফেলো, তোমাকে আমি ৫,০০০ টাকা দেবো কি ১০,০০০ টাকা দেবো, হ্যাঁ, কিন্তু এটা ঠিক এই অ্যাকশানে যাওয়া ঠিক নয়। কিন্তু তারপরে যদি কারো ইচ্ছাকৃত সে যদি বলে যে আমি এই
নরক যন্ত্রণা ভোগ করতে পারছি না, বা আমি অসুস্থ রোগী, বা আমার শরীরের এই অবস্থা, আমাকে মেরে ফেললেই সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কেউ যদি এখানে তাকে হত্যা করে, সেই হত্যাটা ঠিক খুন হিসেবে গণ্য করা যাবে না, এটা নিন্দনীয় নরহত্যা পর্যায়ে এটা ধরতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো কাউকে প্ররোচিত করা, কোনো একটা কাজে সুইসাইড করতে ঠিক অন্যভাবে প্ররোচিত করছে, যে একজন অ্যাডাল্ট ব্যক্তিকে, অথচ সে এমন কথা বলেছে, অনুরাগের বশে সে আত্মহত্যা করেছে। তাহলে এখানে যিনি এই যে আত্মহত্যা করেছে তার উপরে অনুরাগ করে, এটা কিন্তু তিনি খুনের পর্যায়ে পড়বে না, এটা কালপাবাল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যার পর্যায়ে পড়বে। যা হোক, আমাদের এই নিন্দনীয় নরহত্যা এবং খুনের একটা উৎকৃষ্ট উদাহরণ আমাদের খুলনাতেই আছে। এই খুলনায় একটা কেস হয়েছিল এখানে 1980 সালে 22শে মে, যে এখানে যে খুনটা হয়েছিল, এই খুনটা হয়েছিল মূলত অনেকটা অপরিকল্পিতই বলা যাবে, যে অনেকটা প্রভোকেশনের মাধ্যমে এটা হয়েছিল, যে হঠাৎ উত্তেজিত হয়ে খুন করা হয়েছিল। এখানে যে বিষয়টা আছে, কেসটা হচ্ছে খান আব্দুল আজিজ ভার্সেস এস্টেট। এই কেসটা হয় 1980 সালে 22শে মে খুলনাতে। কেসটি চলে যায় ঢাকা হাইকোর্টে, যে অ্যাপিলেট ডিভিশনে আপিল হয়। তো সেখানে বিষয়টা ছিল এরকম, করিম নামে কোনো এক ব্যক্তি, তিনি তার বন্ধুকে নিয়ে সাইকেল চালাতে গেছিলেন নদীর পাড়ে। ঠিক সে সময় রহিম নামে একটা তার বন্ধু, পূর্বের পরিচিত বন্ধু সেখানে আসে, এবং রহিমকে করিম তখন বলে যে, তুই যে একসাথে আমরা পিকনিক করতে গেছিলাম, তুই টাকাটা দিস, 2 টাকা পাবো, তুই 2 টাকা দিস নি, কেন সে বাকি টাকাটা। তখন সে বলেছে, টাকা তো আমার দেওয়ার কথা না, ওই টাকাটা দেওয়ার কথা ছিল হচ্ছে হৃদয়ের, সত্য ঘটনা, তো হৃদয়ে দেওয়ার কথা ছিল। তারপর হচ্ছে কি, ছোট লোক, তুই 2 টাকা দিতে পারিস না, এ নিয়ে একটু বেশি কথা বলে তাকে উত্তেজিত করে। সে তখন দেখাচ্ছে, তুই আমাকে ছোট লোক বলছিস, তোকে আমি দেখাই দিচ্ছি। এই কথা বলে এখানে রহিম চলে যায় হৃদয়কে, তার বন্ধুকে ডাকতে। হৃদয়কে নিয়ে সে চলে আসে ওই করিমকে সাহায্য করার জন্য। এখন হৃদয়ের কাছে একটা সুন্দরের কার্ড ছিল, সুন্দরী কার্ড। তখন করিম তার অন্য বন্ধুকে নিয়ে সে কিন্তু ওই নদীতে স্নান করছে, সে সময় ডাকছে, এদিকে আয়, শোন, তো কি হয়েছে বল, তুই আমাকে ছোট লোক বললি কেন? তখন করিম বলছে যে, না, আমি তো তোমাকে বলিনি। হৃদয়কে বলছে যে, আমি তো তোমাকে বলিনি, তুই আমাকে বলিসনি। এই কথা বলেই ওই তার হাতে যে সুন্দরী কার্ড ছিল, কার্ড দিয়ে কপালের উপরে মাথায় বাড়ি দেয়, যে বাড়িতে তার পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু ঘটে। তো এই যে বিষয়টা ঘটেছিল, এই বিষয়টিতে যে জাজমেন্ট আসছিল, সে জাজমেন্টে বিশেষ করে রহিমের যে অ্যাবেটিং বা এখানে প্ররোচিত করার জন্য 302 এবং 309 ধারায় তার সাজা হয়, এবং হৃদয়ের 302 ধারায় তার মৃত্যুদণ্ড হয়। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন তার মৃত্যুদণ্ড কমিয়ে এখানে তার সাজা যাবজ্জীবন করে। সেখানে উল্লেখ করা হয় যে, সে যে কার্ড দিয়ে আঘাত করেছে, এই কার্ডটি কিন্তু কোনো মারাত্মক মারণাস্ত্র নয়। সুতরাং তার সেই আঘাতে মৃত্যুবরণ করলেও এটা খুন হিসেবে ঠিক ওইভাবে সাব্যস্ত করা ঠিক হবে না, যেহেতু মারণাস্ত্র দিয়ে সে আঘাত করে নাই। সে কারণের জন্য তার সাজা কমিয়ে আনা হয়। এই ঘটনাটি ঘটেছিল খুলনাতে। তো এটা 1980 সালের 22শে মে এই ঘটনাটি ঘটে, এবং অ্যাপিলেট ডিভিশনের ভার্ডিকে আসে যে, যে আঘাত করেছিল ঠিক আছে, সেই আঘাতে যে ওই যে সুন্দরী কাঠের আঘাতে যে তার মৃত্যুই ঘটবে, এমনটি সে নাও ভাবতে পারে। সে কারণের জন্য এটা কালপাবাল হোমিসাইডের একটা উদাহরণ হিসেবে এটা নেওয়া যেতে পারে। তো এইভাবে দেখা যায় যে আমাদের 300 ধারায় দুটো ভাগ আছে। প্রথমার্ধে 4টি ক্লজ আছে,
যেখানে খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে দ্বিতীয়ার্ধে 5টি যে বৈশিষ্ট্য আছে সেখানে খুন হিসেবে গণ্য হবে না, এটা কালপাবাল হোমিসাইড হবে, এটা নিন্দনীয় নরহত্যা হবে এবং যার সাজা 10 বছর পর্যন্ত তার সাজা হতে পারে। আর এদিকে জানা অনেক সময় যাবজ্জীবনও হয়ে থাকে। আর এদিকে যদি খুন হয় তাহলে 302 ধারা মতে তার মৃত্যুদণ্ড হবে, এটাই স্বাভাবিক। অনেক সময় ইনগ্রিডিয়েন্ট যে আমাদের উপাদান থাকে তার উপর নির্ভর করে অনেক সময় তর্ক বিতর্ক আমাদের অ্যাডভোকেটদের মধ্যে, ব্যারিস্টারদের মধ্যে তর্ক বিতর্ক হয় এই বিষয়টা নিয়ে, যেহেতু এখানে অনেক সুযোগ আছে যে কোনটা খুন আর কোনটা খুন না, কোনটা কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এটা নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমে একটা সিদ্ধান্তে এসে বিচারিক প্রক্রিয়া পরিচালিত হয়। আমাদের দেশে পেনাল কোড 1860 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বাস্তবিক জীবনের জন্য, আমাদের প্রত্যেক জীবনের জন্য এবং রাষ্ট্রীয় জীবনে সবসময়ের জন্য আমাদের এই যে কালপাবাল হোমিসাইড বা এখানে মার্ডার, খুন বা জখম, এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই সম্যক ধারণা থাকা প্রয়োজন সমাজের শান্তি শৃঙ্খলার জন্য, এবং আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমাদের অবশ্যই এই ধারণা থাকতে হবে। এটা যেমন ল স্টুডেন্ট হিসেবে আমাদের প্রয়োজন, তেমনি আমাদের সামাজিক জীব হিসেবেও আমাদের এই আইন সম্পর্কে, এই আইনের ধারা এবং এর কনসিকুয়েন্স বা এর যে পরিণতি এ সম্পর্কে আমাদের জানা উচিত। তো আজকে আমরা আলোচনা করলাম 299 ধারা, আমাদের যে পেনাল কোড 1860 সালের, এবং 300 ধারা। এই 300 ধারায় আছে যে খুনের যে সংজ্ঞা, এটা দুটো অধ্যায় আছে, দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে প্রথম অধ্যায় আছে 4টি ক্ষেত্রে খুন, এটা যে হত্যা এটা খুনের পর্যায়ে পড়বে। আর যে পরবর্তী যে সেকেন্ড ফেজে যে 5টি বৈশিষ্ট্য আছে, যেটা হত্যা হলেও সেটা খুন হবে না বা এটা মার্ডার হবে না, খুন হবে কিন্তু মার্ডার হবে না। সমস্ত যে কিল বা এখানে সমস্ত যে হত্যা, এটা যে খুন হবে এটা নাই। খুনের সংজ্ঞা হচ্ছে 300 ধারায়। এটা প্রথম অধ্যায়, প্রথম দিকে প্রথম পার্টে এখানে 4টি ক্ষেত্রে বা 4টি ক্লোজে অনুচ্ছেদে এটা উল্লেখ করা হয়েছে যে কি হলে খুন হবে। তাহলে 299 ধারা হচ্ছে কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং নট মার্ডার, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে, নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে না। আমাদের হোমিসাইড সাধারণত এখানে 2টি ক্ষেত্রেই প্রযোজ্য হয়, এটা হচ্ছে আমাদের হিউম্যান লাইফের ক্ষেত্রে হোমিসাইড এবং আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে হোমিসাইড। এর ধারা 299 থেকে 377 পর্যন্ত এর ভিতরে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করব, এই যে কালপাবাল হোমিসাইড এর সাজা কি হয় এবং পরবর্তী পর্যায়ে এর কোন কোন ইস্যুর সাথে রিলেটেড আছে তা নিয়ে আলোচনা করতে হবে। এমনিতেই আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, যেটা আমি এতটা আশা করিনি, বা এতটা লম্বা করা ঠিকও নয়, অনেকের ধৈর্য থাকে না বা এগুলো মেমোরাইজ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো যা হোক, আপনাদের কতটুকু সাহায্য করতে পারলাম জানি না, তবে নিজে অনেকটা উপকৃত হলাম এই ভিডিওটা তৈরি করে। বিশেষ করে এই আইনের উপরে শেখার তো কোনো শেষ নেই, আসলে প্রত্যেকেই আমরা আইন সম্পর্কে জানতে চাই। তো একজন আইনের ছাত্র হিসেবে আমি নিজে যেমন উপকৃত হচ্ছি, আমি চেষ্টা করছি আপনাদেরও যদি কিছু উপকারে আসে আমার এই লেকচার বা আমার এই আলোচনা, আপনারা জানাবেন কেমন লাগে, এবং যদি আপনারা ইচ্ছা করেন এটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন কিংবা শেয়ার করতে পারেন, বা এখানে বেল আইকনে যদি আপনি প্রেস করেন পরবর্তীতে আমার যে ভিডিও সেগুলো দেখারও আপনাদের সুযোগ হবে। জানি না কতটা উপকারে আসতে পারবো আপনাদের, যেটুকু চেষ্টা আছে চেষ্টা করে যাই যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি। তো আজকে আপনাদের সবার শুভকামনায় আগামী দিনের আমাদের চলার পথ সুগম সুন্দর হোক, সবার সুস্বাস্থ্য কামনায় আজকে শুভরাত্রি কামনা করে বিদায় নিচ্ছি। গুড নাইট।